যেন রূপকথার গল্প। ইরানের এক মিসাইলেই এখন 3টি মিসাইলের শক্তি। এটি যখন আঘাত হানছে মার্কিন ঘাঁটিতে, তখন ক্ষতিও হচ্ছে আগের তুলনায় বহু গুণ বেশি। মিসাইল প্রযুক্তিতে এমন যুগান্তকারী পরিবর্তন এনেছে তেহরান। অর্থাৎ এখন ইরানের একটি মাত্র মিসাইলে পাওয়া যাচ্ছে 3 মিসাইলের শক্তি। সম্প্রতি নতুন হাইব্রিড প্রযুক্তিতে তৈরি মিসাইলের কয়েকটি উৎক্ষেপণ চিত্র প্রকাশ্যে আনলো তেহরান। এসব চিত্রে দেখা গেছে হাইব্রিড মিসাইলেই ক্ষতবিক্ষত হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। এসব ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো হাইব্রিড মিসাইল হজ কাশেম বুস্টার। এই মিসাইলের সাথে মিলিত হয়েছে খেইবার শেকান এবং ফাত্তাহ 1 এর ওয়ারহেড, যাকে হাইব্রিড মিসাইল বলছে তেহরান। ইরানের নতুন মিসাইলের নকশায় এটা স্পষ্ট যে আমেরিকার হামলায় ইরানি মিসাইল ভান্ডার শুধুমাত্র অক্ষতই নয়, বরং এই যুদ্ধের জেরে ইরান হয়ে উঠেছে আরো উদ্ভাবনী এবং শক্তিশালী। অপ্রতিরোধ কোনো শক্তিতেই পারস্যের সিংহের মিসাইল শক্তিকে টলানোর ক্ষমতা নেই পশ্চিমাদের, বরং নতুন নতুন প্রযুক্তি প্রকাশ্যে আনছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। পেন্টাগনের গোপন স্টাকপিল লেভেলের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় জানা গেছে যুদ্ধের এই কয়দিনেই আমেরিকা প্রায় 1500-টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ফুরিয়ে ফেলেছে। মাত্র $4 মিলিয়ন মূল্যের একটি মিসাইল যেভাবে দেদারসে খরচ করা হচ্ছে, তাতে মার্কিন অস্ত্র ভান্ডারে এখন অবশিষ্ট রয়েছে 1700-ও কম ইন্টারসেপ্টর। অথচ পুরো 2025 সাল জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 600টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছিল। যুদ্ধের হিসাব নিকাশে এই বিশাল ব্যবধানের কারণেই এখন মার্কিন সামরিক নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান যেভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের এক ভয়ঙ্কর সমাহার ঘটিয়েছে, তার কোনো উপযুক্ত জবাব ছিল না আমেরিকার কাছে। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে সরাসরি চলে যাব কাঙ্ক্ষিত সব ভিডিওতে। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে দেখার জন্য। দর্শক, আমরা বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওগুলো দেখে আসি। যেন রূপকথার গল্প। ইরানের এক মিসাইলেই এখন 3টি মিসাইলের শক্তি। এটি যখন আঘাত হানছে মার্কিন ঘাঁটিতে, তখন ক্ষতিও হচ্ছে আগের তুলনায় বহু গুণ বেশি। মিসাইল প্রযুক্তিতে এমন যুগান্তকারী পরিবর্তন এনেছে তেহরান। অর্থাৎ এখন ইরানের একটি মাত্র মিসাইলে পাওয়া যাচ্ছে 3 মিসাইলের শক্তি। সম্প্রতি নতুন হাইব্রিড প্রযুক্তিতে তৈরি মিসাইলের কয়েকটি উৎক্ষেপণ চিত্র প্রকাশ্যে আনলো তেহরান। এসব চিত্রে দেখা গেছে হাইব্রিড মিসাইলেই ক্ষতবিক্ষত হচ্ছে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি। এসব ছবির মাধ্যমে প্রথমবারের মতো প্রকাশ্যে এলো হাইব্রিড মিসাইল হজ কাশেম বুস্টার। এই মিসাইলের সাথে মিলিত হয়েছে খেইবার শেকান এবং ফাত্তাহ 1 এর ওয়ারহেড, যাকে হাইব্রিড মিসাইল বলছে তেহরান। ইরানের নতুন মিসাইলের নকশায় এটা স্পষ্ট যে আমেরিকার হামলায় ইরানি মিসাইল ভান্ডার শুধুমাত্র অক্ষতই নয়, বরং এই যুদ্ধের জেরে ইরান হয়ে উঠেছে আরো উদ্ভাবনী এবং শক্তিশালী। অপ্রতিরোধ কোনো শক্তিতেই পারস্যের সিংহের মিসাইল শক্তিকে টলানোর ক্ষমতা নেই পশ্চিমাদের, বরং নতুন নতুন প্রযুক্তি প্রকাশ্যে আনছে শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। ইরানের প্রকাশিত চিত্রে দেখা গেছে নতুন এই মিসাইলটি 2টো ভিন্ন মিসাইলের প্রযুক্তির সমন্বয়ে গঠিত। মিসাইলের নিচের অংশে আছে হজ কাশেমের সলিড ফুয়েল বুস্টার। এর মাধ্যমে মিসাইলটি দ্রুত গতি এবং ভারী ওয়ারহেড বহনে সক্ষম। আর ওপরের অংশে কখনো খেইবার শেকান এবং কখনো ফাত্তাহ 1 এর ওয়ারহেড। নতুন মিসাইলের বদলে ইরান কেন 3 মিসাইলের প্রযুক্তি একসাথে করেছে সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। ইরানি গণমাধ্যম প্রেস টিভি বলছে 3 মিসাইলের প্রযুক্তিতে হজ কাশেম বুস্টারের গতি এবং কার্যক্ষমতা বেড়েছে কয়েক গুণ। হজ কাশেমের আছে উচ্চ গতিশক্তি এবং খেইবার শেকান ফাত্তাহ নির্ভুলভাবে রাডার ফাঁকি দিতে সক্ষম। এতেই হাইব্রিড মিসাইলটি হয়ে উঠেছে নিখুঁত এবং মারণাস্ত্র। মূলত শত্রু যাতে কোনোভাবেই মিসাইল শক্তিতে ইরানকে দুর্বল করতে না পারে সেটি নিশ্চিতেই হাইব্রিড প্রযুক্তির মিসাইলের সাথে বিশ্বকে পরিচয় করালো তেহরান। ইরান মূলত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট 3, ইসরায়েলের ডেভিড স্লিং এবং অ্যারোকে পরাস্ত করতেই এই হাইব্রিড মিসাইলের নকশা করেছে। ইরান
ইসরায়েল যুদ্ধের দ্বিতীয় পর্যায়ে স্বল্প মূল্যের খেইবার শেকানেই বাজিমাত করেছিল তেহরান। খেইবার শেকানের অন্যতম বৈশিষ্ট্য হল এর কঠিন জ্বালানি প্রযুক্তি। তরল জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্রের তুলনায় এ ধরনের অস্ত্র দ্রুত উৎক্ষেপণ করা যায় এবং দীর্ঘ সময় প্রস্তুত অবস্থায় রাখা তুলনামূলক সহজ। ফলে যুদ্ধক্ষেত্রে এগুলোর মোতায়েন ও দ্রুত অবস্থান পরিবর্তন করা সুবিধাজনক। এরপরই খেইবার শেখান এবং ফাত্তাকে জুড়ে দিয়ে এলো হজ কাশেম বুস্টারের খবর। 3টি মিসাইলের প্রযুক্তি একটিতে যুক্ত করে মধ্যপ্রাচ্যের ঘাঁটি ধ্বংসে অবিশ্বাস্য সাফল্য দেখাচ্ছে তেহরান। ওয়াশিংটনের ডিফেন্স করিডোরে বেজে উঠেছে চরম বিপদের সাইরেন। পেন্টাগনের ভেতরের দৃশ্যপট এখন এক অন্যরকম উত্তেজনা। ইরানের কৌশলগত চাল আর ক্ষেপণাস্ত্রের নিখুঁত নিশানার সামনে রীতিমতো কোণঠাসা হয়ে পড়েছে বিশ্বের সবচেয়ে পরাক্রমশালী মার্কিন সামরিক বাহিনী। ওয়াশিংটনের প্রতিরক্ষা নীতি নির্ধারকরা কখনো ঘুণাক্ষরেও ভাবতে পারেননি যে তেহরানের এই অভিনব রণকৌশল মার্কিন আধিপত্যের মুকুটে এত বড় আঘাত হানতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক বিস্ফোরক প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। গত মাসে জর্ডানে মার্কিন ঘাঁটিতে টানা 5 দিন ধরে যে ধ্বংসলীলা চালিয়েছে তেহরান, তা আধুনিক যুদ্ধবিদ্যার সব হিসাব নিকাশ উল্টে দিয়েছে। ড্রোন আর পরিবর্তিত গতিপথে মারণাস্ত্রের ঢেউয়ের আড়ালে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে পুরোপুরি অচল করে দিয়েছিল ইরানের বাহিনী। আকাশ জুড়ে তখন শুধু বিস্ফোরণের গর্জন আর মার্কিন প্যাট্রিয়ট মিসাইলগুলোর ব্যর্থ হয়ে খসে পড়ার করুণ দৃশ্য। সবচেয়ে মর্মান্তিক ঘটনাটি ঘটে গত 17 জুলাই, যখন একটি অতর্কিত ইরানি ক্ষেপণাস্ত্র ভেদ করে চলে যায় জর্ডানের মার্কিন ঘাঁটির কঠোর নিরাপত্তা বেষ্টনী। সুনির্দিষ্ট নিশানায় আঘাত হানা সেই মিসাইলটি গুড়িয়ে দেয় মার্কিন সেনাদের প্রিফেব্রিকেটেড আবাসনগুলো। মুহূর্তের মধ্যে প্রাণ হারান 3 মার্কিন সেনা আর আহত হন 100-এরও বেশি জওয়ান। পেন্টাগন থেকে শুরু করে হোয়াইট হাউসের অন্দরে এই মৃত্যুর খবর পৌঁছানোর সাথে সাথেই নেমে আসে পিনপতন নীরবতা। পরিস্থিতি সামাল দিতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তখন দাবি করার চেষ্টা করেছিলেন যে প্রায় সব মিসাইলই তারা আকাশে ধ্বংস করে দিতে পেরেছেন এবং মাত্র একটি মিসাইল নাকি গলে ঢুকে পড়েছিল। কিন্তু পর্দার আড়ালের আসল চিত্রটি ছিল সম্পূর্ণ ভিন্ন ও ভয়াবহ। পেন্টাগনের গোপন স্টাকপিল লেভেলের তথ্য ফাঁস হয়ে যাওয়ায় জানা গেছে যুদ্ধের এই কয়দিনেই আমেরিকা প্রায় 1500-টিরও বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ফুরিয়ে ফেলেছে। মাত্র $4 মিলিয়ন মূল্যের একটি মিসাইল যেভাবে দেদারসে খরচ করা হচ্ছে, তাতে মার্কিন অস্ত্র ভাণ্ডারে এখন অবশিষ্ট রয়েছে 1700-রও কম ইন্টারসেপ্টর। অথচ পুরো 2025 সাল জুড়ে মার্কিন যুক্তরাষ্ট্র মাত্র 600টি প্যাট্রিয়ট মিসাইল তৈরি করতে সক্ষম হয়েছিল। যুদ্ধের হিসাব নিকাশে এই বিশাল ব্যবধানের কারণেই এখন মার্কিন সামরিক নীতি নির্ধারকদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ইরান যেভাবে ড্রোন এবং ব্যালিস্টিক ও ক্রুজ মিসাইলের এক ভয়ঙ্কর সমাহার ঘটিয়েছে, তার কোনো উপযুক্ত জবাব ছিল না আমেরিকার কাছে। এদিকে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এপ্রিল মাসে বুক ফুলিয়ে দাবি করেছিলেন যে ইরানের মিসাইল কর্মসূচি নাকি পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে, কিন্তু মাঠের বাস্তব চিত্র সেই রাজনৈতিক অহংকারকে নির্মমভাবে ধূলিসাৎ করে দিয়েছে। ইরানের নেতৃত্ব অত্যন্ত সুচারুভাবে গত বছরের জুনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার মূল দুর্বলতাগুলো চিহ্নিত করে রেখেছিল। ফলে মার্কিন আগ্রাসনের জবাবে তেহরান যখন একের পর এক নতুন রণকৌশল প্রয়োগ করতে শুরু করে, তখন ওয়াশিংটনের করার কিছুই ছিল না। শুধু জর্ডানের ঘাঁটিতে আক্রমণই নয়, ইরানের আকাশ সীমায় 1 কোটিপতি মার্কিন F-15 ফাইটার জেট ভূপাতিত হওয়ার ঘটনা গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। ড্রোনের নিখুঁত নজরদারির ফাঁদে ফেলে মার্কিন যুদ্ধ বিমানের জিপিএস লোকেশন আর গতিবিধি ট্র্যাক করে নিখুঁত আঘাত এনেছিল ইরানি বাহিনী। প্রতিরক্ষামূলক আধুনিক ব্যবস্থা থাকা সত্ত্বেও মাত্র আধা সেকেন্ডের সতর্কবার্তা পাওয়ার সুযোগ পেয়েছিল মার্কিন পাইলটরা, যা শেষ পর্যন্ত যুদ্ধ বিমানটিকে রক্ষা করতে পারেনি। এই একের পর এক ধ্বংসাত্মক আঘাত আর মার্কিন অস্ত্রাগারের দ্রুত শূন্য হয়ে পড়ার দৃশ্য বিশ্ব রাজনীতিতে ওয়াশিংটনের প্রতিপক্ষ শক্তিগুলোকে দিন দিন আরও বেশি সাহসী করে তুলছে। সৌদি আরব সহ আঞ্চলিক দেশগুলোর পক্ষ থেকে করা সতর্কবার্তা আসার এবং পারস্য উপসাগরের জ্বালানি অবকাঠামো ধ্বংস হয়ে যাওয়ার ভয় ডোনাল্ড ট্রাম্প শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে বড় ধরনের বোমাবাজি স্থগিত করতে বাধ্য হন। মাঠের লড়াইয়ে তেহরানের এই অপ্রতিরোধ্য বিজয় এবং সামরিক শক্তির এই করুণ দশা আধুনিক যুদ্ধের ইতিহাসে এক নতুন এবং অভাবনীয় অধ্যায়ের সূচনা করেছে।
একদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিধর যুক্তরাষ্ট্র, অন্যদিকে দীর্ঘদিন অর্থনৈতিক নিষেধাজ্ঞায় থাকা ইরান। সামরিক বাজেট, বিমান শক্তি, স্ট্রেলথ প্রযুক্তি, স্যাটেলাইট, নৌবহর এবং গোয়েন্দা সক্ষমতার বিচারে দুদেশের মধ্যে বিশাল ফারাক। তাহলে প্রশ্ন হলো, ইরান কোন অস্ত্র দিয়ে এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে টিকে আছে? কেন সস্তা ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে যুক্তরাষ্ট্রকে ব্যয়বহুল প্রতিরক্ষায় বাধ্য করা হচ্ছে? কেন হরমুজ এত গুরুত্বপূর্ণ এবং যুদ্ধবিরতিকে ইরান কিভাবে সামরিক পুনর্গঠনের সুযোগ হিসেবে ব্যবহার করছে? ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অস্ত্র হলো সময়, এমন মন্তব্য করেছেন খোদ মার্কিন সামরিক কৌশলবিদ ডেভিড এডেপ্টোলা। তিনি দীর্ঘদিন মার্কিন বিমান বাহিনীর সঙ্গে যুক্ত ছিলেন এবং আকাশশক্তি ও সামরিক কৌশল নিয়ে কাজ করেছেন। তার মতে, ইরান জানে প্রচলিত সামরিক প্রতিযোগিতায় যুক্তরাষ্ট্রকে পরাজিত করা সম্ভব নয়, তাই ইরানের লক্ষ্য সরাসরি যুক্তরাষ্ট্রকে হারানো নয়, বরং টিকে থাকা। এই কৌশলকে আমরা বলতে পারি ধৈর্যের কৌশল, অর্থাৎ শত্রুর আঘাত সহ্য করা, নিজের সক্ষমতার একটি অংশ ধরে রাখা এবং অপেক্ষা করা রাজনৈতিক পরিবর্তনের, আন্তর্জাতিক চাপের, অর্থনৈতিক চাপের এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমেরিকার রাজনৈতিক ধৈর্য কমে যাওয়ার জন্য। টেপটোলা মনে করেন, যুক্তরাষ্ট্রের জন্য সমস্যা হলো ওয়াশিংটন দ্রুত ফলাফল দেখতে চায়, যেমন কতগুলো লক্ষ্যবস্তু ধ্বংস হলো, কতগুলো ক্ষেপণাস্ত্র আটকানো হলো, কতটা অর্থনৈতিক ক্ষতি হলো। কিন্তু ইরানের কাছে ফলাফলের পরিমাপক হতে পারে একটাই, আরেকটা দিন, আরেকটা সপ্তাহ, আরেকটা মাস পার করা। অর্থাৎ আমেরিকানরা ধ্বংস দিয়ে পরিমাপ করে আর ইরান টিকে থাকা দিয়ে পরিমাপ করে। এবার আসি অসম যুদ্ধের মূল জায়গায়। ইরানের রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং বিভিন্ন ধরনের সামুদ্রিক অস্ত্র। এসবের অনেকগুলো পশ্চিমা উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্রের তুলনায় সস্তা। এখানে ইরানের কৌশল হলো সংখ্যাকে কাজে লাগানো। একটি ড্রোন হয়তো খুব বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু একই সময়ে যদি অনেকগুলো ড্রোন, মিসাইল এবং অন্যান্য অস্ত্র বিভিন্ন দিক থেকে আসে, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থাকে একসঙ্গে অনেক ঝুঁকি মোকাবেলা করতে হয়। এখানে একটি গুরুত্বপূর্ণ ধারণা রয়েছে ব্যয় বিনিময় অনুপাত। একটি সস্তা ড্রোন ঠেকাতে যদি একটি অত্যন্ত ব্যয়বহুল ইন্টারসেপ্টর ব্যবহার করতে হয়, তাহলে প্রতিরক্ষা ব্যবস্থা সফল হলেও অর্থনৈতিক চাপ তৈরি হয়। ডেপ্টোলার মতে, যুক্তরাষ্ট্রের জন্য কম দামি ইন্টারসেপ্টর, স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ এবং একটি নির্দেশিত শক্তির অস্ত্র গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। কারণ লক্ষ্য শুধু আক্রমণ ঠেকানো নয়, লক্ষ্য হলো প্রতিরক্ষা খরচ কমানো। যদি $10 ঝুঁকি ঠেকাতে $100 অস্ত্র লাগে, তাহলে দীর্ঘ যুদ্ধে সমস্যা তৈরি হবে। কিন্তু যদি সেই ঝুঁকিকে অনেক কম খরচে ইলেকট্রনিক যুদ্ধ দিয়ে নিষ্ক্রিয় করা যায়, তাহলে সমীকরণ বদলে যাবে। এ কারণেই যুক্তরাষ্ট্র লেজার, উচ্চশক্তির মাইক্রোওয়েভ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার চালিত ড্রোন প্রযুক্তির উপর গুরুত্ব দিচ্ছে। তবে মার্কিন বিশ্লেষক ডেপ্টোলার একটি গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, কোনো প্রযুক্তি একাই যুদ্ধে জিততে পারবে না। ইরানের সামরিক কর্মকর্তারা দাবি করেছেন, যুদ্ধবিরতির সময়ও তাদের সামরিক উৎপাদন থেমে থাকেনি। ইরানের আর্মি স্পোকসম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া বলেছেন, যুদ্ধবিরতির সময় বিদ্যমান সামরিক সরঞ্জাম আবার সক্রিয় করার চেষ্টা করা হয়েছে, ক্ষতিগ্রস্ত যন্ত্র মেরামত করা হয়েছে, নতুন সরঞ্জাম সংগ্রহের চেষ্টা হয়েছে এবং নতুন প্রজন্মের ড্রোন যুদ্ধে ব্যবহারের কথাও বলা হয়েছে। আর ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী মাজিদ ইবনে রেজা দাবি করেছেন, ক্ষেপণাস্ত্র এবং ড্রোন উৎপাদন একদিনের জন্য বন্ধ হয়নি। তার আরও দাবি, ড্রোন উৎপাদন যুদ্ধের আগের তুলনায় 3 গুণ হয়েছে। ইরানের এই দাবির কিছু কৌশলগত গুরুত্ব রয়েছে, কারণ যুদ্ধবিরতির কোনো দেশের জন্য শুধু বিশ্রামের সময় নয়। এটি হতে পারে অস্ত্র ভান্ডারকে মেরামত করা, অর্থাৎ ক্ষতিগ্রস্ত অস্ত্র ঠিক করা, নতুন অস্ত্র তৈরি করা, অস্ত্র মজুদ পুনর্গঠন করা এবং পরবর্তী সংঘর্ষের জন্য প্রস্তুত হওয়া। হুসেইন কারানি মোগাদ্দাম ইরানের সাবেক সিনিয়র IRGC কমান্ডার। তার দাবি, হাজার হাজার মার্কিন ও ইসরায়েলি হামলা ইরানের সামরিক শক্তিকে পুরোপুরি নিরস্ত্র করতে পারেনি। তার বক্তব্য অনুযায়ী ইরান অস্ত্র উৎপাদন এবং অস্ত্রের মান উন্নত করছে। তিনি আরও দাবি করেছেন, পুরনো মিসাইলের রেঞ্জ এবং ওয়ারহেড সক্ষমতা উন্নত করা হয়েছে। এছাড়া তার দাবি, ইরানের আন্ডারগ্রাউন্ড অস্ত্র ও ড্রোন ফ্যাসিলিটিসে অস্ত্রের মজুদ রয়েছে। ইরান তার সামরিক সক্ষমতাকে একটি জায়গার উপর নির্ভরশীল না রেখে ছড়িয়ে রাখার চেষ্টা করছে বলেও দাবি করা হয়। আর এটি প্রচলিত বিমান অভিযানের জন্য বড় সমস্যা, কারণ আপনি একটি মিসাইল বেস ধ্বংস করতে পারেন, কিন্তু পুরো ইকোসিস্টেম ধ্বংস করতে হলে আরো অনেক কিছু করতে হবে। মিসাইল উৎপাদন, ইলেকট্রনিক্স, গাইডেন্স সিস্টেম, চালনা শক্তি, জ্বালানি, ওয়ারহেড, সংরক্ষণ, পরিবহন, কমান্ড, কন্ট্রোল, এই সব কিছু যদি বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকে, তাহলে একটি জায়গা ধ্বংস করা মানেই পুরো সক্ষমতা ধ্বংস করা নয়।
ইরানের ভূগোলও তার কৌশলগত অস্ত্র। দেশটি বিশাল, পাহাড় রয়েছে, মরুভূমি রয়েছে, দুর্গম এলাকা রয়েছে। এই ভূগোল সামরিক স্থাপনা ছড়িয়ে রাখার সুযোগ দেয়, আর আন্ডারগ্রাউন্ড সুবিধা ব্যবহারের দাবি সত্য হলে বিমান হামলার ক্ষমতা আরো জটিল হয়ে যায়। এখানে যুক্তরাষ্ট্রের বড় সুবিধা হলো গোয়েন্দা তথ্য, নজরদারি এবং সুনির্দিষ্ট আঘাত হানার সক্ষমতা। কিন্তু সমস্যা হলো আপনি যা খুঁজে পাচ্ছেন না সেটিকে প্রিসিশন স্ট্রাইক করে ধ্বংস করা কঠিন। অর্থাৎ যুদ্ধের একটি অংশ হয়ে যায় গোয়েন্দা তথ্যের প্রতিযোগিতা। কোথায় মিসাইল রাখা হয়েছে, কোথায় লঞ্চার, কোথায় উৎপাদন হচ্ছে, কোথায় কমান্ড সেন্টার, আর কোথায় টানেল সক্রিয়, কোনটি ধ্বংস হয়েছে, কোনটি আবার চালু হয়েছে, এই তথ্যের প্রতিটি অংশই গুরুত্বপূর্ণ। এ কারণে আধুনিক যুদ্ধ শুধু মিসাইল বনাম মিসাইল নয়, এটি সেন্সর বনাম আড়াল করার যুদ্ধ। স্ট্রেইট অফ হরমুজ ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলগত সুবিধার একটি, কারণ এই সরু জলপথ দিয়ে বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের একটি বড় অংশ পরিবাহিত হয়। ইরান যদি হরমুজের নিরাপত্তাহীনতা তৈরি করতে পারে তাহলে তার প্রভাব শুধু সামরিক ক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, প্রভাব পড়বে সারা বিশ্বের তেলের দামে, শিপিং ইন্স্যুরেন্সে, আন্তর্জাতিক বাণিজ্যে, জ্বালানি বাজারে এবং বৈশ্বিক অর্থনীতিতে। এখানে ইরানের সুবিধা হলো ভারসাম্যহীন সক্ষমতা, দ্রুত আঘাত করার বিমান, ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল, মাইন, কোস্টাল মিসাইল সিস্টেম এসব ব্যবহার করে বড় যুদ্ধজাহাজের সঙ্গে সরাসরি লড়াই না করেও নৌ ট্রাফিকের ওপর চাপ তৈরি করা সম্ভব। এখানে লক্ষ্য প্রতিটি জাহাজ ধ্বংস করা নয়, বরং অনিশ্চয়তা তৈরি করা। একটি জাহাজ আক্রান্ত হলো, তারপর জাহাজ কোম্পানি ভাবতে শুরু করলো এই রুট কি নিরাপদ, তাই ইন্স্যুরেন্স কোম্পানি প্রিমিয়াম বাড়িয়ে দিল, কিছু জাহাজ অল্টারনেটিভ রুট নিল, ট্রানজিটের সময় বেড়ে গেল, আর সেই সঙ্গে সঙ্গে বেড়ে গেল খরচ। এভাবেই একটি ছোট্ট সামরিক ঘটনা বড় অর্থনৈতিক প্রভাব তৈরি করতে পারে। এখন আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়, যদি ইরান সময়কে অস্ত্র বানায় তাহলে যুক্তরাষ্ট্র কি করবে? মার্কিন বিশ্লেষক ডেভিড ডেপটোলা তিনি বলেছেন, সময়কে আবার ইরানের বিরুদ্ধে ব্যবহার করতে হবে। অর্থাৎ শুধু আকাশে হামলা ও নিষেধাজ্ঞা না দিয়ে বরং একটি দীর্ঘমেয়াদী সমন্বিত কৌশল গ্রহণের কথা বলেছেন তিনি। সামরিক চাপ, অর্থনৈতিক চাপ, কাউন্টার ড্রোন প্রযুক্তি, আঞ্চলিক প্রতিরক্ষা, ইন্টারসেপ্টরের মজুদ এবং কূটনৈতিক চাপ সবগুলোকে একসঙ্গে ব্যবহার করার কথা বলেছেন তিনি। বিশেষ করে ইরানের তেলের রাজস্বের উপর চাপ গুরুত্বপূর্ণ হতে পারে, কারণ ইরানের সামরিক উৎপাদন চালাতে অর্থ লাগে, মিসাইল তৈরি করতে অর্থ লাগে, ড্রোন তৈরি করতে লাগে, সামরিক সরঞ্জাম চালাতে অর্থ লাগে, প্রক্সি নেটওয়ার্ক পরিচালনা করতে অর্থ লাগে। তাই যদি সামরিক আঘাতের পাশাপাশি রাজস্ব আয় সংকুচিত করা যায় তাহলে দীর্ঘমেয়াদী ইরানের পুনর্গঠনের সক্ষমতা কমতে পারে। কিন্তু এখানেও একটি বড় শর্ত আছে, নিষেধাজ্ঞা ঘোষণা করলেই হবে না, তা কার্যকর করতে হবে। এখন প্রশ্ন, এই দীর্ঘমেয়াদী খেলায় কে জিতবে, ইরান নাকি যুক্তরাষ্ট্র? উত্তর এখনো পরিষ্কার নয়, কারণ দুপক্ষের শক্তি এবং দুর্বলতা আলাদা। ইরানের শক্তি ভূগোল, মিসাইল মজুদ, ড্রোন উৎপাদন, অসম যুদ্ধাস্ত্র, আঞ্চলিক নেটওয়ার্ক, হরমুজের ভৌগোলিক সুবিধা, আর সবচেয়ে বড় সহ্য করার রাজনৈতিক সক্ষমতা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের শক্তি অর্থনীতি, প্রযুক্তি, গোয়েন্দা তথ্য, বৈশ্বিক প্রভাব ও নেটওয়ার্ক এবং বিশাল সামরিক শক্তি। তাই এই যুদ্ধের ফলাফল শুধু যুদ্ধক্ষেত্রে নির্ধারিত হবে না, নির্ধারিত হবে অর্থনীতিতে, রাজনীতিতে, জ্বালানি বাজারে, আন্তর্জাতিক কূটনীতিতে এবং সময় দিয়ে। মার্কিন বিশ্লেষক ডেভিড ডেপটোলার মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হলো যুদ্ধের লক্ষ্য শুধু বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করা নয়, লক্ষ্য হলো প্রতিপক্ষের কৌশল হিসেবে নিজেদের কৌশল পরিবর্তন করা। ইরান যদি মনে করে প্রতিটি অতিরিক্ত মাস তার জন্য আরো ভালো পরিস্থিতি তৈরি করছে তাহলে তারা অপেক্ষা করবে, কিন্তু যদি যুক্তরাষ্ট্র এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে প্রতিটি অতিরিক্ত মাস ইরানের জন্য আরো বেশি ক্ষতি বয়ে আনে তাহলে সময়ের অস্ত্রটি উল্টে তেহরানের বিরুদ্ধে কাজ করতে শুরু করবে। কম রাজস্ব, কম অস্ত্র, কম সামরিক সুবিধা, বেশি বিচ্ছিন্ন করা, দুর্বল আলোচনার অবস্থান তৈরি করা। তখন ইরানের সামনে সিদ্ধান্তের পরিসর ছোট হতে থাকবে। এটাই দীর্ঘমেয়াদী খেলার আসল উদ্দেশ্য। তাই এই সংঘাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়তো কে বেশি মিসাইল ছুড়লো, কে বেশি লক্ষ্যবস্তু ধ্বংস করলো তা নয়, প্রশ্ন হলো কে বেশি সময় ধরে নিজের কৌশল ধরে রাখতে পারবে। ইরান কি যুক্তরাষ্ট্রকে রাজনৈতিকভাবে ক্লান্ত করতে পারবে, নাকি যুক্তরাষ্ট্র তার অর্থনৈতিক ও সামরিক শক্তি ব্যবহার করে ইরানের জন্য সময়কে একটি বোঝায় পরিণত করবে? আজকের এই সংঘাত তাই শুধু মিসাইল বনাম মিসাইল নয়, এটি ড্রোন বনাম ইন্টারসেপ্টরও নয়, এটি ইরান বনাম আমেরিকাও নয়, এটি আসলে ধৈর্য বনাম শক্তির লড়াই। আর এই যুদ্ধে সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্রটি হলো সময়। আর শেষ সময় পর্যন্ত সময় কার পক্ষে যাবে সেটি নির্ধারণ করতে পারে এই যুদ্ধের আসল বিজয়ী কে। পাশাপাশি ইরান কি সত্যিই সময়কে অস্ত্র বানিয়ে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী কৌশলে খেলছে, নাকি ইরানের আছে আরো বড় কোনো কৌশল যা আমেরিকাকে আরো বড় বিপদে ফেলবে? কারণ সাম্প্রতিক সংঘাতে নতুন নতুন কৌশল নিতে দেখা গেছে ইরানকে। আর সবচেয়ে বড় বিষয় হলো ইরান ইতোমধ্যেই বিশ্বের বুকে ভয় ডরহীন এক
দেশপ্রেমিক জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করেছে। ইরানের মিসাইল ড্রোনের কৌশলী হামলায় এবার একেবারে ঘায়েল আমেরিকা। যে মার্কিন আকাশ প্রতিরক্ষাকে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী ঢাল বলা হয়, সেই ঢালেই যেন ফাটল ধরেছে। জর্ডানে ইরানের টানা 5 দিনের হামলা যেন সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে। 17 জুলাই ইরানের একটি ক্ষেপণাস্ত্র মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানে একটি ঘাঁটির আবাসিক স্থাপনায়। নিহত হন 3 মার্কিন সেনা, আহত হন শতাধিক। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বললেন, প্রায় সব ক্ষেপণাস্ত্রই ভূপাতিত করা হয়েছিল, কিন্তু একটি ক্ষেপণাস্ত্র ঠিক লক্ষ্যবস্তুতে লেগে যায়। আর এই একটি এখন হয়ে উঠেছে বড় আতঙ্কের কারণ। ঠিক এভাবেই ইরান লক্ষ্য অর্জনে বেশি ক্ষেপণাস্ত্র ছুড়ছে না, বরং হামলার কৌশল বদলাচ্ছে। মিসাইলের সঙ্গে ড্রোন, বিভিন্ন দিক থেকে একসঙ্গে আক্রমণ। ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ব্যবহৃত কৌশল থেকেও ইরান শিক্ষা নিয়েছে বলে মার্কিন বিশেষজ্ঞদের ধারণা। ফলে আমেরিকার জন্য যুদ্ধটা এখন শুধু ক্ষেপণাস্ত্র ঠেকানোর নয়, প্রতিটি আক্রমণ ঠেকাতে কত অস্ত্র খরচ হচ্ছে সেটিও বড় প্রশ্ন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে 1500টির বেশি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ব্যবহার করেছে। অবশিষ্ট রয়েছে 1700টিরও কম। অথচ 2025 সালে যুক্তরাষ্ট্র তৈরি করেছিল প্রায় 600টি। আর গত মাসের একটি দিনেই মধ্যপ্রাচ্যে প্রায় 50টি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ছোড়া হয়। প্রতিটির দাম প্রায় $40 লাখ। অর্থাৎ একদিনেই কয়েকশো মিলিয়ন ডলারের প্রতিরক্ষা অস্ত্র খরচ। ইরানের জন্য এটাই বড় কৌশল। কম খরচে ড্রোন মিসাইল দিয়ে আমেরিকাকে ব্যয়বহুল প্রতিরোধ ব্যবস্থা ব্যবহার করানো। এর আগে এপ্রিলেও ইরান মার্কিন F-15E যুদ্ধ বিমানে আঘাত হানতে সক্ষম হয়েছিল। মার্কিন কর্মকর্তাদের মতে, ড্রোন আগে বিমানটির অবস্থান, গতি ও দিক সম্পর্কে তথ্য সরবরাহ করে, তারপর আসে আঘাত। মার্কিন ক্রুদের প্রতিরক্ষা ব্যবস্থা হামলার মাত্র প্রায় আধা সেকেন্ড আগে সতর্ক হতে পেরেছিল বলে কর্মকর্তারা জানান। অর্থাৎ ইরান এখন শুধু অস্ত্র ছুড়ছে না, ড্রোনকে ব্যবহার করছে চোখ হিসেবে, আর সেই তথ্যের ভিত্তিতে আঘাত করছে সঠিক সময়ে। এরই মধ্যে ইরান আবার ভূগর্ভস্থ স্থাপনা থেকে সামরিক সক্ষমতা পুনরায় সক্রিয় করছে বলে খবর এসেছে। হরমুজ প্রণালীতেও তৈরি হয়েছে ভয়াবহ চাপ। অর্থাৎ ইরানকে কার্যত ধ্বংস করা হয়েছে এমন মার্কিন দাবির পরও দেশটি আবার আঘাত হানার সক্ষমতা দেখাচ্ছে। আর এখানেই সবচেয়ে বড় প্রশ্ন, আমেরিকার শক্তি কি এখন ইরানের জন্য লক্ষ্যবস্তু হয়ে উঠেছে? ইরান হয়তো আমেরিকাকে সরাসরি হারাতে চাইছে না, তারা চাইছে আমেরিকার প্রতিটি হামলা আরো ব্যয়বহুল হোক, প্রতিটি ঘাঁটি আরো ঝুঁকিপূর্ণ হোক, আর প্রতিটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো বেশি চাপে পড়তে হোক। শেষ পর্যন্ত যুদ্ধের আসল পরীক্ষা হয়তো হবে কে বেশি শক্তিশালী সেটা নয়, বরং কার অস্ত্র আগে ফুরিয়ে যায় তারই ওপর। আর যদি ইরান সত্যিই আমেরিকার এই সীমা বুঝে ফেলে, তাহলে পরের একটি ক্ষেপণাস্ত্র হয়তো আর শুধু একটি ঘাঁটিতে আঘাত করবে না, সেটি আঘাত করবে পুরো যুদ্ধের হিসাবেই। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা ইতিমধ্যে আপনারা ভিডিওটি দেখেছেন, এই বিষয়ে মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। দর্শক, আজকের জন্য এতটুকুই ভিডিও ছিল, আর দেখা পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।